হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সায়দাবাদের সেই বিখ্যাত জনপদ মোড়ে। ফোন দিয়ে বন্ধুদের খোঁজ খবর নিচ্ছি কে কোথায় আছে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা টাঙ্গুয়ার হাওর যাব। প্রতীক্ষার পর শেষ করে আমরা অবশেষে যাত্রা করতে পারলাম। ঘন্টা 2-3 চলার পরে একটি যাত্রা বিরতি দিলাম। সবাই খুব গভীর ঘুমে। এখন সকাল প্রায় 6:30-7টা বেজে গেছে। এক কথায় যারা টাঙ্গুয়ার হাওর যেতে চান তাদের অবশ্যই বলবো যে সিলেট ট্রেনে আসবেন ঢাকার থেকে। সকাল প্রায় 9টা বেজে যাচ্ছে, কিন্তু আমরা এখনো এসে পৌঁছাতে পারিনি। খুব খারাপ একটা অভিজ্ঞতা। যাই হোক, আমরা চলে আসছি সুরমা ব্রিজ। তো আমরা এখন এই সুরমা ব্রিজ থেকে লেগুনা কিংবা টমটম যাই বলি না কেন, এই টমটমে করে আমরা এখন যাব বালিছড়ি বাজারে। ভাইগনা মঈন আমাকে দেখাচ্ছে, মামা দেখো পাহাড়। অবশেষে আমাদের সেই প্রতীক্ষার পালা শেষ হলো। আমরা সেই বালিছড়ি বাজারে এসে পৌঁছালাম। তো সবাই ক্ষুধার জন্য ক্লান্তি, অনেক ধকল গেছে সবার উপরে। এটা কিন্তু ভারতের একটা রাজ্য, মেঘালয় রাজ্য। অসাধারণ সত্যি। এত কষ্ট করে এসে মনে হচ্ছে যে না, আমাদের জার্নিটা সফল। আসতে হবে, আমাদের সাথে একত্রিত হতে হবে। আর যদি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দুদেশের পাহাড় এবং নদী একসাথে মিলেমিশে যেন এক অপরূপ সৌন্দর্যর নীলাভূমি তৈরি করেছে। সত্যি অসাধারণ লাগছে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সায়দাবাদের সেই বিখ্যাত জনপদ মোড়ে। ফোন দিয়ে বন্ধুদের খোঁজ খবর নিচ্ছি কে কোথায় আছে। আমাদের বাস এখান থেকে ছেড়ে যাবে 12:30টার টাইম। আমাদের বাস আলবারাকা। আমরা আগের দিনই টিকিট বুক করে গেছিলাম। আমরা এসি চেয়ার বাস আমাদের জন্য। আলবারাকা ছাড়া অন্য কোনো বাসের সিট আমরা পাইনি। বন্ধুরা সবাই চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধুরা আমার পাশেই আছে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা টাঙ্গুয়ার হাওর যাব। শেষমেশ খুব প্রতীক্ষার পর শেষ করে আমরা অবশেষে যাত্রা করতে পারলাম। আমাদের বাস 12:30টায় ছাড়ার কথা, কিন্তু যাত্রী নেই, সে কারণে খুবই লেট করে বাস ছাড়ছে। আসলে বিরক্ত, কিন্তু এত বিরক্তর মাঝেও অন্যরকম একটি আনন্দ অনুভব হচ্ছে। আমরা অলরেডি 5 বন্ধু উঠে পড়েছি, আর রাস্তার মাঝ থেকে আরেকজন উঠবে। আমাদের বাস চলতে চলতে প্রায় ঘন্টা 2-3 চলার পরে একটি যাত্রা বিরতি দিলাম। হোটেল জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট, এটা ফেনীর মাঝামাঝি একটি স্থানে এই হোটেল এবং রেস্টুরেন্ট। সুবিশাল রেস্টুরেন্ট, প্রচুর পরিমাণ বাস এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে। তো আমরা বসলাম, হালকা পাতলা একটু নাস্তা করে নিব ভাবছি। অন্য বন্ধুরা দেখছে কিরকম কি ধরনের খাবার খাওয়া যায়। তো সবাই পরোটা অর্ডার করলো। হালকা নাস্তা, রাত্রি ভারী খাবার দরকার নেই। তাই সুবিশাল রেস্টুরেন্ট, অনেক সুন্দর পরিচ্ছন্ন, ডেকোরেশনটাও সত্যি অসাধারণ। মধ্যরাত্রে যাত্রা বিরতিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক। বন্ধু ইমরান, সে খুবই আনন্দিত এই ভ্রমণে আমাদের সাথে যেতে পেরে। সে দুবাইতে থাকে, তো ছুটিতে এসেছে। দেখতে পাচ্ছেন শাহাদাত হোসেন সোহাগ, বন্ধু রাসেল এবং আমাদের কার্লোস মামা হেমায়েত উল আরঙ্গজেব, তার ডাক নাম অমিত। সে খুবই ক্ষিপ্ত আমাদের প্রতি, কারণ সে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছে। শনিয়াকড়া থেকে সে উঠছে, সে কারণে তাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কারণ আমাদের বাস প্রায় 1 ঘন্টা লেট। যাই হোক, অবশেষে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যেতে পারছি। আমার পাশেই আমার সৌদিও ভাই মনির, এবং দেখতে পাচ্ছেন আমাদের সবার ছোট মঈন, সে আমাদের সাথে যাচ্ছে। তো আমরা সবাই বন্ধু, কিন্তু মঈন হচ্ছে আমাদের ছোট ভাইগনা। তো যাই হোক, আমরা নাস্তার জন্য অপেক্ষা করছি। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা টাঙ্গুয়ার হাওর যাওয়ার প্ল্যান করবেন, যতটুক পথ আসছি তাতে মনে হয় গাড়িতে না এসে ট্রেনে যাত্রা করলেই ভালো হয়, কারণ গাড়িতে রাস্তাগুলো এখনো ক্লিয়ার না, ভাঙাচুরা রাস্তা, সে কারণে বহুত সমস্যা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট বাস স্ট্যান্ড টার্মিনাল। তো সারা রাত্র আমরা অনেক জ্যাম পার করে অবশেষে সিলেটের মুখ দেখতে পারলাম। সবাই খুব গভীর ঘুমে। এখন সকাল প্রায় 6:30-7টা বেজে গেছে, কিন্তু আমাদের সত্যিকার অর্থে এত পরিমাণ জ্যাম ছিল। আর এই আলবারাকা বাসে আপনাদেরকে রিকোয়েস্ট, কেউ যাত্রা করবেন না। মানে এক কথায় খুব বোরিং একটা জার্নি, লাইফের সবচাইতে বিরক্তকর জার্নি এই আলবারাকা। মনে হচ্ছে আমরা টাইম মতন আমাদের বোট রিজার্ভ করছি, সেখানে যেতে পারবো না। আমাদের যেখান থেকে ওঠার কথা সেখানে মনে হয় না আমরা উঠতে পারবো, কারণ অলরেডি তারা আমাদের ফোন করতেছে। তো আমরা তাদের রিকোয়েস্ট করতেছি যে আমাদের আরো ঘন্টাখানেক সময় লেগে যাবে। যাই হোক, সবাই খুব গভীর ঘুমে আছে। সারা রাত জার্নি করে এই জ্যাম পার করে অবশেষে আমরা সিলেট পার হয়ে সুনামগঞ্জের দিকে ছুটে চলছে আমাদের বাস এই আলবারাকা। খুবই খারাপ অভিজ্ঞতা এই বাসে। তো এক কথায় যারা টাঙ্গুয়ার হাওর যেতে চান তাদের অবশ্যই বলবো যে সিলেট ট্রেনে আসবেন ঢাকার থেকে, তারপরে আপনারা হচ্ছে
ওখান থেকে কোনো বা সিএনজি গাড়ি রিজার্ভ করে আপনারা যাবেন। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে থই থই পানি দেখা যাচ্ছে, আর দূরে মনে হচ্ছে পাহাড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে, কালো মেঘের মতো পাহাড়ের টিলা অনুভব হচ্ছে। সত্যি অসাধারণ একটি সকাল, গাড়ির জানালা দিয়ে উপভোগ করছি এত সুন্দর একটি প্রকৃতির সুন্দর সকাল। যাই হোক, আমাদের বারবার বোর্ডের থেকে ফোন করছে, তো আমাদের গিয়ে যেখান থেকে আমাদের বোর্ডে ওঠার কথা মনে হচ্ছে না সেখানে গিয়ে আমরা বোর্ড ধরতে পারবো। তো বোর্ডওয়ালা আমাদের জন্য আরো 30 মিনিট অপেক্ষা করবে, এর মধ্যে আমরা না পৌঁছাতে পারলে তারা বোর্ড ছেড়ে দিবে। তারা বারবার বলতেছে। সকাল প্রায় 9টা বেজে যাচ্ছে, কিন্তু আমরা এখনো এসে পৌঁছাতে পারিনি। খুব খারাপ একটা অভিজ্ঞতা এই আলবারাকা বাসের। আমাদেরকে বোট মালিক বারবার ফোন দিচ্ছে, আপনারা কোথায়? তো যাই হোক, বোট আলা বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আমাদের বলল যে ভাই আমরা বোট ছেড়ে দিচ্ছি, আপনারা আসেন। তো তারা আমাদেরকে একটা অ্যাড্রেস দিল যে আপনারা এই বাজারে আসবেন। যাই হোক, অনেক কষ্ট এবং ক্লান্তর মাঝেও সবার মুখে হাসি যে অনেক প্রোগ্রাম, অনেক অপেক্ষার পরে আমরা টাঙ্গুয়ার হাওর যাচ্ছি, এটাই বড় কথা। যাই হোক, আমরা চলে আসছি সুরমা ব্রিজ। তো আমরা এখন এই সুরমা ব্রিজ থেকে লেগুনা কিংবা টমটম যাই বলি না কেন, এই টমটমে করে আমরা এখন যাব বালিছড়ি বাজারে। তো তাদের সাথে তারা 1200 টাকা আমাদের কাছে চাইলো, কিন্তু দাম করার পরে 1000 টাকা ফিক্সড করলাম যে 1000 টাকা আমাদের বালিছড়ি বাজারে দিয়ে আসবে, ওখানে পৌঁছে দিবে। আমরা ওখান থেকে বোটে আমাদেরকে তুলে নিবে। তো এখন সকাল প্রায় 10টা কাছাকাছি, তো যাচ্ছি এই টমটমে করে বালিছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সুরমা ব্রিজটা সুবিশাল ব্রিজ, দেখতেই পাচ্ছেন চারদিকে অনেক পানি, আকাশটা খুবই ক্লিয়ার, কোনোখানে মেঘ নেই, খুবই সুন্দর আকাশ। তো আমরা এই টমটমে করে ছুটে চলছি বালিছড়ি বাজারের দিকে। তো বোটের ড্রাইভার আমাকে ফোন করলো, জিজ্ঞেস করলো। তো যাই হোক, সাথেই থাকুন। চারদিকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। ভাইগনা মঈন আমাকে দেখাচ্ছে, মামা দেখো পাহাড়, চারদিকে শুধু কালো কালো পাহাড় দেখা যাচ্ছে অথই পানির ওপারে। সত্যি অসাধারণ একটা পরিবেশ। মনে হচ্ছে টাঙ্গুয়ার হাওরের জার্নিটা খুব ভালোই কাটবে। এই ট্যুরটা অনেক সুন্দর, চারিদিকের সবুজ এবং থোকা থোকা মেঘ দেখা যাচ্ছে আকাশে, সবুজ মাঠ, আর তার মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। তো আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে, বালিছড়ি বাজার। অবশেষে আমাদের সেই প্রতীক্ষার পালা শেষ হলো। আমরা সেই বালিছড়ি বাজারে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে ভেসে আছে এই নদীতে সেই জমিদার বোট। অনেক প্রতীক্ষার পরে প্রায় 11টার দিকে এসে পৌঁছালাম আমরা এই জমিদার বোটে। তো একে একে করে আমরা এখন সবাই বোটের ভিতরে প্রবেশ করব। ক্ষুধায় পেটের ভিতরে চোচো করছে, তাই বোটে উঠে নাস্তাটা সেরে নেব। দেখতেই পাচ্ছেন জমিদার বোট পানির উপরে ভেসে আছে। নামটা যেরকম জমিদার, তার আউটলুকিংটাও সত্যি অসাধারণ, একটা জমিদার ভাব আছে, সুন্দর, খুবই ভালো লাগলো আমার দেখে। দেখি তাদের সেবাটা কেমন দেয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন কাঠ দিয়ে পার্টিশন করা দুধারে। তো দেখতে পেলাম প্রায় 8টা রুম আছে এই বোর্ডের ভিতরে। তো আমাদেরকে বড় 2টা রুম এবং সামনে একটা সিঙ্গেল বেড দেওয়ার কথা ভাইগনার জন্য। তো আমরা এই 2টো রুম আমাদের জন্য দেওয়া হয়েছে। তাদের সাথে কথা ছিল এরকম বড় 2টো রুম দিবে, কিন্তু দেখতে পেলাম আমাদেরকে একটা বড় রুম এবং আর একটা ছোট রুম দেওয়া হয়েছে। এটা আসলে আমাদের সাথে কথা এবং কাজের সাথে মিল হলো না, কিন্তু কি আর করার, আমরা দেরি করে এসেছি। বলল যে ভাই অন্য গেস্ট ঢুকে পড়েছে, খুবই একটা বিরক্তিকর বিষয়। যাই হোক, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সবাই ক্ষুধার জন্য ক্লান্তি, অনেক ধকল গেছে সবার উপরে। তারা আমাদের জন্য সকালের নাস্তা রেখে দিয়েছিল। তো এখন সকালের ব্রেকফাস্ট করার জন্য সবাইকে বসতে বললো, তাই আমরা সবাই ব্রেকফাস্টের জন্য বসে পড়লাম। দেখতেই পাচ্ছেন আরো কিছু গেস্ট আছে, টোটালে প্রায় 20 থেকে 25 জনের মতো গেস্ট আমাদের এই বোটে আছে। চারিদিকে সুন্দর মৃদু বাতাস বইছে, খুবই ভালো একটি পরিবেশ, এক কথায় অসাধারণ। আমাদের বোট ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন নীল জলরাশি, আকাশটার সাথে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই বোট যখন ছুটে চলছে। আমরা খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য উপভোগ করছি। দেখতে পাচ্ছেন নদীর পাড়ে পাথরের ভাঙার মেশিন, এরা হয়তো বা বোটে করে বিভিন্ন এলাকা থেকে পাথর কুড়িয়ে এনে এখানে পাথর ভাঙা হয়। নদীর দুপুরে ছোট ছোট পাথরের মেশিন দেখতে পাচ্ছি, সবুজ মাঠ, ছোট ছোট ঘর বাড়িও দেখা যাচ্ছে। তো আমাদের সামনে আরো একটা বোট দেখা যাচ্ছে। এই নদী ধরে অনেক বোটই ছুটে চলছে টাঙ্গুয়ার হাওরের দিকে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসলো, ভুনা খিচুড়ি, সাথে ডিম ভাজা, মুরগির মাংস, সাথে আচার। খাবারের টেস্টটা কেমন জিজ্ঞেস করলাম, একজনে বলল খুবই সুস্বাদু। ট্রাই করে দেখি সত্যি কেমন হয়েছে। সবাই খুবই ক্লান্ত, তাই যে যার মতো বসে পড়েছে। এটা হচ্ছে
যাচ্ছে বোটের সামনের দিকটায় সুন্দর একটি স্পেস আছে বসার জন্য। যাই হোক, সকালের নাস্তা সেরে নিচ্ছি। আমাদের হিমায়েত মামা রাগ করছে, তাকে রিকোয়েস্ট করে খাওয়া দাওয়ার জন্য। অবশেষে সে তার রাগ ভাঙলো এবং সে খিচুড়ি খেয়ে বলল, না সত্যি অসাধারণ টেস্ট। যাই হোক, খুবই ভালো একটা সকাল। এখন সকাল না বললেও চলে, দুপুর হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি জাদুঘাটা নদীর দিকে। ওখানে গিয়ে জাদুঘাটা নদীর দিকে সে বলল ওখানে গিয়ে নৌকা নোঙর করবে। এরপর ওখান থেকে দুপুরে গোসল সেরে তারপর হচ্ছে আমরা যাব বারিক্কা টিলার দিকে। তো এখন আমাদের গন্তব্য জাদুঘাটা নদী। এই নদী ধরে আমরা ছুটে চলছি, আমাদের সামনে আরো বোট আছে। তো সবার গন্তব্যই মনে হচ্ছে যেন জাদুঘাটা নদী। তো এরা টাঙ্গুয়ার হাওর এরকম ভাবে প্ল্যান করে থাকে। আরেকটি কথা, আমাদের হচ্ছে দুদিনের একটি ট্যুর, যে ট্যুরে একটি রাত আমরা এই বোটের ভিতরে রাত্রি যাপন করব। আর এই দুদিনে আমাদের 6 বেলা খাবার দিবে, 5 বেলা হচ্ছে ভারী খাবার এবং 2 বেলা নাস্তা আমাদের এই প্যাকেজের সাথে। আমাদের এই বোটের 2 দিনের জার্নি খাবার সহকারে আমাদের পার পার্সন 5,000 টাকা করে পড়েছে। অসাধারণ একটি ভিউ, সত্যি দেখতেই পাচ্ছেন। যে যার মতো করে একটু ছবি তুলে নিচ্ছি। খুবই ভালো লাগছে বন্ধুদের সাথে একসাথে এই টাঙ্গুয়ার হাওরের ট্যুরে এসে। আমার সাথে আছে আমার বন্ধু রাসেল এবং সোহাগ। আমার বন্ধু রাসেল খুবই ভালো মনের একটি মানুষ, একজন মানুষ। সে আমাদের মাদারীপুর সদর ডিসি অফিসে আছে। এবং শাহাদাত হোসেন সোহাগ, সে একজন ব্যবসায়ী। ভাইগনা মঈন, সে ও ব্যবসা করে। যাই হোক, আমাদের এই ট্যুরটা সাথে আপনারা থাকবেন, আপনাদেরকে এই টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরবো। বহু প্রতীক্ষার পরে আমাদের এই টাঙ্গুয়ার হাওর প্ল্যান আরো 2-3 বছর আগের থেকেই করছি, কিন্তু যাব বলে আর যাওয়া হচ্ছিল না। যাই হোক, আমাদের আবার একটি নাস্তা দিল, আনারস। তারা চেষ্টা করছে। খুবই সুন্দর একটি পরিবেশ, দেখতেই পাচ্ছেন। নীল জলরাশির মাঝ দিয়ে আমরা ছুটে চলছি। একদিকে দেখা যাচ্ছে পাহাড়, আর একদিকে অসাধারণ একটি ভিউ। সত্যি খুবই মনোমুগ্ধকর। এক কথায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বর্ষার দিনে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশের 3-4টা টুরিস্ট স্পটের ভিতরে এটি একটি ধরতে পারেন। আমাদের বিখ্যাত কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, সিলেট, রাঙামাটি। তো যাই হোক, খুবই অসাধারণ। এতদিন শুনে এসেছি যে টাঙ্গুয়ার হাওর অনেকেই বেস্ট মনে করে টুরিস্ট স্পট হিসেবে। আমার কাছেও খুব ভালো লাগছে। যাই হোক, একটু যাচ্ছি ছাদের দিকে। ছাদ থেকে ভিউটা কেমন দেখা যায়, তাই সে কারণে একটু ভাবছি ছাদে উঠবো। বোর্ডের ছাদের উপরে এখন আমাদের ওঠা হয় নাই, কারণ প্রচন্ড রৌদ্র বাইরে। সেই কারণে ছাদে এখনো যাওয়া হয়নি, কিন্তু আর সহ্য হচ্ছে না ছাদে ওঠার যেই ফিলিংসটা। ছাদ থেকে চারদিকের প্রকৃতি যেই দৃশ্য, সেটা দেখতে খুবই ইচ্ছা করছে, তাই ছাদের উপরে উঠলাম। মেঘলা আকাশ, কিন্তু প্রচন্ড পরিমাণ রৌদ্র। ছাদের উপরে অনেক সুন্দর ডেকোরেশন করা টেবিল এবং দেখা যাচ্ছে একটি দোলনা। রৌদ্রে ছাদের উপরটা প্রচুর পরিমাণ গরম হয়ে আছে, তবুও সবাই যে যার মতো ছাদ থেকে যেই অপরূপ সৌন্দর্য জাদুঘাটা নদীর, সেটা উপভোগ করছে। তো ছাদের সামনের দিকটির থেকে অনেকেই ছবি নিচ্ছে, তো আমরাও এখন একটু ছবি টবি তুলবো। বন্ধু রাসেলকে ডাকলাম এবং হেমায়েতও উঠলো। খুব অসাধারণ একটি দৃশ্য, দেখতেই পাচ্ছেন। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, পাহাড়, নদীর পাশে পাহাড়। অসাধারণ দৃশ্য। একটি ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু ব্রিজটি মনে হচ্ছে সম্পন্ন হয়নি, কাজ বাকি আছে। এত সুন্দর অপরূপ দৃশ্য আমি এর আগে বাংলাদেশে দেখা হয়নি। মঈন অলরেডি ছবি তোলার জন্য প্রস্তুত। সে বসে আছে এই গরমের মধ্যে, হেমায়েত ছবি তুলে দিচ্ছে। যাই হোক, খুবই অসাধারণ একটি প্লেস। ছাদ থেকে মনে হচ্ছে ট্যুরটা জমে ক্ষীর হয়ে যাবে, এরকম একটি অবস্থা। চারিদিকের যে পরিবেশ সত্যি অসাধারণ। অবশ্যই বলবো আপনারা একবার হলেও এই ট্যুর দেওয়ার চেষ্টা করবেন টাঙ্গুয়ার হাওরে। তো একটু দোলনায় তুলে ফিলিংসটা কিরকম উপভোগ করে নিলাম। তো বন্ধু রাসেলও এই রৌদ্র ভিতরে উপরের দিকে চলে এসেছে ছবি তোলার জন্য। আশেপাশের প্রকৃতিগুলো একটু আপনাদের দেখাচ্ছি। দেখ কত সুন্দর না আল্লাহর সৃষ্টি, এই অপরূপ সৌন্দর্য। প্রকৃতিগুলো এমন ভাবে সেজে আছে, মনে হচ্ছে আমাদের ডাকছে। অসাধারণ প্লেস। বন্ধু রাসেল আমাদেরকে প্রকৃতির যে ভিউ, সেটা সম্পর্কে বর্ণনা দিচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা ভিউ। এই যে আমাদের পিছনেই যে এই সবুজ ঘেরা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে এটা কিন্তু ভারতের একটা রাজ্য, মেঘালয় রাজ্য, আসামের অধীন। দেখেন কি সুন্দর। আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন সুন্দর ভিউ দেখার জন্য।
যে অসাধারণ। সত্যি এত কষ্ট করে এসে মনে হচ্ছে যে না, আমাদের জার্নিটা সফল। এত সুন্দর একটি ভিউ দেখার পরে সব কষ্ট, রাত্রের যে জ্যাম ঠেলে আমরা এত দূর আসতে পেরেছি, এই কারণে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমাদেরকে এত সুন্দর প্রকৃতি দেখার সৌভাগ্য হলো। সবাই খুবই আনন্দিত। তো বন্ধু ইমরানও চলে এসেছে ছাদের উপরে এত সুন্দর প্রকৃতি দেখার জন্য। হিমায়েত বর্ণনা দিচ্ছে এই প্রকৃতি সম্পর্কে। তোমরা না আসলে বুঝতে পারবো না পৃথিবী কতটা সুন্দর, কতটা অসাধারণ। যে না ঘুরেছে সে কখনো পৃথিবী সম্পর্কে জানবে না। পৃথিবী সম্পর্কে সবকিছুই ঘুরতে হবে, আসতে হবে, আমাদের সাথে একত্রিত হতে হবে। আর যদি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, দূর থেকে করো তুমি। যাই হোক, খুবই ভালো লাগছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জাদুকাটা নদীর ভিতরে নোঙর করব। তো আমাদের বোট ছুটে চলছে। তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের বোটটা বললো যে জাদুকাটা নদীতে থামবে। থামার পরে ওখানে গোসল হবে এবং দুপুরের লাঞ্চ কিছু ওখানে গোসলের শেষে দেওয়া হবে। যাই হোক, যেতে যেতে নদীর দুপারে এবং যে সবুজ গ্রাম এবং পাহাড়, সত্যি মনোমুগ্ধকর, এক কথায় অসাধারণ। এত সুন্দর একটি ভিউ আপনারা এই জাদুকাটা নদীর দুপার ঘেঁষে যে গ্রাম দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। তো আমরা যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের পাহাড় না, এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। মেঘালয় এটা ইন্ডিয়ার একটি এরিয়া। তো এই মেঘালয়ের পাহাড় আমাদের বাংলাদেশ ঘেঁষে মনে হচ্ছে যে পাহাড়গুলো দিয়ে আমাদের সীমানা করে দিয়েছে এরা। তো যাই হোক, আমরা অন্য দেশের পাহাড় এবং আমাদের দেশের নদী, মেঘালয়ের পাহাড় ঘেঁষে যে নদী বয়ে এসেছে, সত্যি আমাদেরকে দুদেশের পাহাড় এবং নদী একসাথে মিলেমিশে যেন এক অপরূপ সৌন্দর্যর নীলাভূমি তৈরি করেছে। সত্যি অসাধারণ লাগছে। অবশেষে আমরা জাদুকাটা নদীর পাড়ে এসে আমাদের বোটের নোঙর করলাম। তো আমরা এখন জাদুকাটা নদীর পাড়ে নামছি একে একে। তো এখানে দেখতেই পাচ্ছেন আরো অনেক বোট আমাদের আগে এসে থামিয়েছে। এটা একটা খুব সুন্দর একটি স্পট। একদিকে মেঘালয়ের পাহাড় আর এদিকে আমাদের বাংলাদেশ নদীর পাড়। বেশি একটা স্রোত নেই, দেখতেই পাচ্ছেন। তো আকাশে হালকা মেঘ, কিন্তু বৃষ্টি নেই। খুব সুন্দর একটি সময়, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হলে আর একটু ভালো লাগতো। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো আমার বন্ধুরা এখনো বোট থেকে নামেনি, তো ওদের বললাম আসো। যাই হোক, এখানে বসে এরা রান্না বান্নার কাজ শেষ করে এবং দেখতেই পাচ্ছেন অনেক বোট এখানে এসে নোঙর ফেলেছে। তো আমরা দেখতে চেষ্টা করছি সামনের দিকটায়। অনেক লোকজন দল বেঁধে বেঁধে তারা কেউ গোসল করছে, কেউ খেলাধুলা করছে, ফুটবল নিয়ে আসছে অনেকেই। অনেক ধরনের বোট দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটি ভিউ। প্রচুর পরিমাণ বোট এখানে দাঁড়িয়ে আছে। প্রায় 10 থেকে 12টা বোট অলরেডি এখানে নোঙর করেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু ফাঁকার দিকে আমরা যাচ্ছি গোসল করার জন্য। তাই আমরা একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি, সাথেই থাকুন। অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই স্কুল কলেজের অনেক স্টুডেন্টও দেখা যাচ্ছে। যাই হোক, প্রচুর পরিমাণ রৌদ্র, অন্যরকম একটি সময়, অসাধারণ। আমার বন্ধুরা এখনো আসেনি, তাই গোসলে নামতে পারছি না। প্রচন্ড পরিমাণ গরম লাগছে। পানিটা হচ্ছে একটু কাছাকাছি যেই এরিয়াটা, এদিকে ঘোলা পানি দেখা যাচ্ছে, ময়লা পানি। তাই আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ছোট ছোট নৌকা এখানে দেখা যাচ্ছে। এই এলাকার লোকজন হয়তো এই নৌকায় করে তাদের জীবিকা নির্ভর করে। তো আমরা একটু অনেক দূরে চলে এসেছি। চিন্তা করছি এখানে পানির ভিতরে গোসলের জন্য নামবো। যাই হোক, আমরা এখন এই পানিতেই গোসল করব। এখানে একটু পরিষ্কার মনে হচ্ছে পানিটা, শীতল পানিটা, অনেক ঠান্ডা। পাহাড় থেকে নেমে এসেছে ঝর্ণা, তাই বোধহয় এত ঠান্ডা লাগছে। এই পানি প্রচন্ড পরিমাণ ঠান্ডা, খুবই ঠান্ডা পানি। গোসল করতে আসলে ভয় লাগছে যে আসলে হয়তো যদি ঠান্ডা লেগে যায়, তাই আস্তে আস্তে নামছি। এখানে অনেকগুলো নৌকা বেরানো আছে। তো আমরা আমাদের কিছু মোবাইল টোবাইল এগুলো এই নৌকায় পরে রেখে তারপরে গোসল করব। হিমায়েত, ইমরান এরাও আসতেছে গোসলের জন্য। সাথে থাকুন এবং উপভোগ করুন এত সৌন্দর্য একটি এরিয়া। মেঘালয়ের পাহাড়ের খুবই কাছে আমরা। এই জাদুকাটা নদী মেঘালয় থেকে বয়ে এসেছে। হিমায়েত এবং ইমরান চলে এসেছে অলরেডি, মঈনও চলে এসেছে। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন ইমরান আবার হচ্ছে সেফটির জন্য জ্যাকেট নিয়ে এসেছে। হিমায়েত মামায় খুবই খুশি। যাই হোক, অমিত মামা এবং ইমরান খুবই আনন্দিত। তারা পানির ভিতরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। খুবই অসাধারণ একটি সময় পার করছি। গ্লাস হারিয়ে গেছে, তো এখন গ্লাস গোসলের সময় পড়ে গেছে। তাই এখন আমরা হিমায়েতের গ্লাস খোঁজাখুঁজির পরে এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদেরকে ডাকাডাকি করছে, বোট হয়তো বা এখান থেকে ছেড়ে যাবে। তো
যাই হোক, খুবই সুন্দর একটি সময় পার করলাম এই জাদুঘাটা নদীর ভিতরে গোসল করে। প্রচন্ড পরিমাণ শীতল এই পানি, সত্যি অসাধারণ সময় এবং গোসলের সময়টা পার করলাম, খুবই ভালো লাগলো। কিন্তু পানিটা অনেক ঘোলা ছিল। আরেকটি বিষয় বলে রাখি, বিরক্তিকর একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা বোটেই হাউস বোট সেগুলো, এবং এই হাউস বোটের ভিতরে বাথরুম আছে, যাকে টয়লেট। এই টয়লেটের ব্যবহার করলে কিন্তু এই পানির ভিতরেই টয়লেট গুলো পড়ে যায়। আর একটা কথা, এখানে যে ছোট বোট গুলো ছিল সেখানে আমরা মোবাইল রেখেছিলাম। একটা পিচ্চি মোবাইল গুলোকে নেওয়ার জন্য একটা ফাঁদ পেতেছিল। যাই হোক, হেমায়েতের দূরদর্শিতার কারণে মোবাইল গুলো হারায়নি, সে বুঝে ফেলেছে, তাই সে দ্রুত গতিতে গিয়ে আমাদের ফোনগুলো নিয়ে এসেছে। তো যারা আসবেন তারা সাবধান, এখানে কিন্তু অনেক ছোট ছোট পোলাপান ছেলেরা থাকে যারা খেলার ছলে যে যার মতো করে বিভিন্ন জিনিসপত্র সরিয়ে ফেলে। তো যাই হোক, অল্পর জন্য আমরা একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। তো এটা সাবধান, যারা এই ছোট বোট দেখে সেখানে কিছু জিনিসপত্র রাখলে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। যাই হোক, আমাদের বোর্ডের কাছে চলে এসেছি। তো আমাদের ডাকাডাকি করছে, সবাই গোসল টোসল করে অলরেডি বোর্ডে উঠে পড়েছে। তো আমরা এখন উঠে পড়ব এবং আমাদের বোট আমাদের আর একটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিবে এবং দুপুরে লাঞ্চ করব। এখনো ইমরান আসেনি, হেমায়েত, ওদের জন্য অপেক্ষা করছি। আমাদের বোট এখন এখান থেকে নেক্সট গন্তব্যের দিকে ছেড়ে দিবে। তো আমরা লাঞ্চ করার জন্য উপরের দিকে যাচ্ছি, লাঞ্চের ব্যবস্থা উপরে করেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন জাদুঘাটা নদীর পরিবেশ। অনেকেই লাঞ্চের জন্য চলে এসেছে, অলরেডি লাঞ্চ শুরু করে দিয়েছে। তো দেখা যাক আজকে আমাদের দুপুরের লাঞ্চ কিরকম হয়। খাবারের স্বাদ সকালে টেস্টি ছিল, খিচুড়ি, মুরগি এবং ডিম, সাথে হচ্ছে আচার। তো এখন আমাদের দুপুরবেলা দিয়েছে সাদা ভাত, সাথে হচ্ছে বোয়াল মাছ আর হচ্ছে চিকেন। তো যাই হোক, আর ডাল আছে সাথে, ডালের সাথে সালাদ। আপনাদেরকে সত্যিকার অর্থে জমিদার বোর্ডের যে বাবুর্চি, তার প্রশংসা না করলেই না। সকালের খিচুড়িটা এবং দুপুরের যে লাঞ্চে যে খাবারটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। টেস্ট করে দেখলাম, ইমরান বন্ধু আমার, সে চলে এসেছে লাঞ্চ করার জন্য। তো আমরা খাবার নিয়ে নিলাম, খাবার নিচ্ছি। তো আমি একটু টেস্ট করেছিলাম আগে বন্ধুর প্লেট থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে খাবার পরিবেশন করছে বোটের লোকজনই, যে যার মতো পছন্দ করে দিচ্ছে এবং তারা প্লেটে তুলে দিচ্ছে। যার যতটুকু প্রয়োজন সমস্যা নেই, নিয়ে নিতে পারবেন। হয়তোবা মাছ মাংসটা লিমিট এবং আপনি ভাত ডাল ভর্তা এগুলো ইচ্ছা করলে নিতে পারবেন। সুন্দর পরিবেশনা এবং এদের অতিথায়ন খুবই ভালো লাগলো। ছেলেগুলা যারা ছিল খুবই আন্তরিক এবং ভালো। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ করব, সাথে থাকুন। আপনাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বসে খোলা আকাশের নিচে দুপুরের লাঞ্চ করছি, এক অন্যরকম অনুভূতি। এগুলো ভাষায় আপনাদের হয়তোবা ঠিক মতো আমি বুঝাতে পারছি না, কিন্তু সত্যি অসাধারণ একটি পরিবেশ। যাই হোক, আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বোট ছিল বারিক্কা টিলায়। বারিক্কা টিলার থেকে উদ্দেশ্যে আমরা এই বোটে থেকে নেমেই আমরা বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদেরকে এই মোটরসাইকেলে তারা নিয়ে যাচ্ছে, দুজন 200 টাকা, কিন্তু আমরা বললাম না, পার মোটরসাইকেল 100 টাকা। তো যাই হোক, আপনারা যদি বারিক্কা টিলা যেতে চান, একটু এই মোটরসাইকেল ওয়ালারা কিন্তু অনেক ভাড়া চাবে, আপনারা একটু দাম কষাকষি করে নেবেন। তো আমরা বারিক্কা টিলার সাথে আমাদেরকে আর একটা স্পটে নিয়ে যাবে, সেটি হচ্ছে সুইজারল্যান্ড খ্যাত টি স্পট, মিনি সুইজারল্যান্ড বলে থাকে। তো বারিক্কা টিলা ইচ্ছা করলে আপনারা হেঁটেও আসতে পারেন। তো আমরা স্থানটাই প্রথম, তাই ভেবেছিলাম হয়তোবা অনেক দূর, কিন্তু আমাদের ভোর থেকে নামার পরে মাত্র 3-4 মিনিট বলবো যে এখানে মোটরসাইকেল চালানোর পরেই বারিক্কা টিলার যে স্থানটি সেখানে আমরা চলে আসতে পেরেছি। অনেক সুন্দর একটি রাস্তা, রাস্তাটি সুন্দর করে ঢালাই করা আছে, দেখতেই পাচ্ছেন। পাহাড়ের উঁচুয়ে এই বারিক্কা টিলা, অসাধারণ একটি প্লেস। পাহাড়ের উপর দিয়ে ছুটে চলছি মোটরসাইকেলে। এখানে অনেক টুরিস্ট, তারা এই বারিক্কা টিলায় এসে, এটা হচ্ছে 0 পয়েন্ট, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদেরকে নামিয়ে দিল। এই বারিক্কা টিলার উপরে একটি 0 পয়েন্ট এরিয়া আছে, যেখান থেকে আমাদের এক সাইড বাংলাদেশের ভিতরে, অন্য সাইডটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের নিচেই সেই জাদুঘাটা নদী দেখতে পাচ্ছেন, চারদিকে পাহাড় আর পাহাড়। তো আমরা মোটরসাইকেল থেকে নেমে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ মোটরসাইকেল এদিকটায় আসবে না, কারণ এদিকটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে সীমানা। আমরা বারিক্কা টিলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। আপনাদের বোট থেকে যে পাহাড়টা দেখিয়েছিলাম সেই পাহাড়টাই হচ্ছে এই মেঘালয়ের পাহাড়, খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আর আমার সামনে মনে হচ্ছে একটা সীমানা পিলার দেখা যাচ্ছে, অনেকে এই সীমানা পিলারের সাথে ছবি তুলছে। তো বন্ধু শাহাদাত হোসেন সোহাগ সে ছবি তুলছে এবং মনির ভাই এই সীমানা পিলার
পিলারের সাথে ছবি তুলে দিচ্ছে রাসেল। যাই হোক, আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছেন পিলারের একদিকে ইন্ডিয়া লেখা আছে আর অন্য দিকটায় হচ্ছে বাংলাদেশ। সত্যি অন্যরকম একটি স্থানে দাঁড়িয়ে আছি। হয়তোবা এই পিলারের এই সিটটায় আসা আমাদের জন্য ঠিক না, কিন্তু এখানে কোনো তার কাটার বেড়া অথবা কোনো সিকিউরিটি নেই, সে কারণে আমরা এখানে আসতে পারছি। অনেকেই খুব মজা করে এই পিলারের সাথে ছবি নিচ্ছে, তো আমরাও এই ছবি নিয়ে নিচ্ছি এই পিলারের সাথে স্মৃতি হিসেবে। তো ওদিকে বন্ধু সোহাগ সে একটু ঘোড়ায় চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে ইচ্ছা করলে আপনি ঘোড়াও চড়তে পারবেন এবং ঘোড়ার সাথে ঘোড়ার উপরে পিঠে চড়ে সফর করে ছবিও তুলতে পারবেন। অনেক সুন্দর একটি ঘোড়া দেখতেই পাচ্ছেন, সাদা কালারের, এবং তার পিঠের উপরের চুলগুলোকে মেহেদি কালার করেছে। দেখতে খুবই অসাধারণ লাগছে, খুবই শান্ত এবং সুন্দর একটি ঘোড়া। তো আমরা জাদুকাটা নদীর এবং এই বারিকা টিলা ঘোড়া শেষে এখন ছুটে চলেছি আবার সেই মিনি সুইজারল্যান্ড খ্যাত সেই এরিয়াতে। দেখা যাক কোথায় নিয়ে যায়, পরিবেশটা কেমন হয়। দুর্গম পাহাড়ি পথ, অজানার উদ্দেশ্যে ছুটে চলা আমাদের অ্যাডভেঞ্চার জার্নি মনে হচ্ছে। রাস্তাঘাট এদিকের রাস্তাটা মনে হচ্ছে বেশি একটা ভালো না, বারিকা টিলার রাস্তাটা তো ভালোই ছিল। ছোট একটি রাস্তা ধরে ছুটে চলছে। এদিকের মোটরসাইকেল ড্রাইভার গুলো খুবই এক্সপার্ট। তো যাই হোক, আমরা অলরেডি সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ড এরিয়াতে চলে এসেছি। মোটামুটি খুবই অসাধারণ, কিন্তু আমার কাছে বারিকা টিলাটাই সুন্দর মনে হচ্ছে। এখানে চারিদিকে সবুজ অরণ্য, ছোট ছোট পাহাড়ি টিলা দেখা যাচ্ছে। তো এই দিকটা থেকে আমাদের মোটরসাইকেল ড্রাইভার ওয়ালা দেখালো যে ভিতরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তার কাটার এরিয়া দেওয়া আছে। ওই দিকটায় পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ, অন্য সাইডটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া। সুন্দর, বাট আমাকে বারিকা টিলার ওই এরিয়াটাই মুগ্ধ করেছে। যাই হোক, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন, ভালো লাগবে। এত দূরে যখন এসেছি তো স্পট গুলো বাদ দিতে চাচ্ছিলাম না, তাই চেষ্টা করতেছি আশেপাশে যদি আরো সৌন্দর্য কোনো প্লেস থাকে সেগুলো কভারেজ করতে এবং আপনাদের মাঝে এই জনি এবং দেশবিদেশ চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে। এই টাঙ্গুয়ার হাওরের আশেপাশে যে টুরিস্ট স্পট গুলো আছে এগুলো আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্য। তো যাই হোক, আমরা এখান থেকে ঘুরে ফিরে এখন আমাদের বোটের দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের একটি টাইম দেওয়া হয়েছিল। তো সে কারণে আমরা তাড়াতাড়ি বোটে ফিরে যাচ্ছি। তো এখানে ভালো ভালো ছবি তুলতে পারবেন আসলে। সুন্দর চারিদিকে সবুজ পাহাড়ি এলাকা, তাই ছবিগুলো অনেক সুন্দর ওঠে। তো এখন আমরা বোটের দিকে ফিরে যাচ্ছি, কারণ আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শিমুল বাগান। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের আরেকটি সুন্দর স্পট, তাই আমরা এখন এখান থেকে যাব শিমুল বাগান। এবং বোট যে পরিচালনা করে সে বলল আমরা রাত্রে শিমুল বাগানের পাশেই বোট নোঙর করে রাত্রে ওখানেই যাপন করব। তো বিকেলবেলা আমরা শিমুল বাগানে যাব, যে শিমুল বাগানটা বিখ্যাত, এশিয়া মহাদেশের ভিতর সবচাইতে বড় এই শিমুল বাগান বাংলাদেশে অবস্থিত। গিয়ে দেখি, এটা আগে হয় ভিডিওতে দেখেছি। তো এখন শিমুল ফুল ফোটে না, কিন্তু শিমুল ফুল যখন ফোটে তখন দেখতে নাকি অনেক সুন্দর হয়। যাই হোক, গিয়ে দেখি। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিয়ার অনেক ধরনের পণ্য পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রাইসে। তো ইন্ডিয়ার থেকে নিলে হয়তো বা আপনি কিছু ডিসকাউন্ট পাবেন, এখানে ওই ডিসকাউন্টটা পাবেন না। প্রাইস গায়ের সাথে যা আছে সেরকমই প্রাইস নিয়ে থাকে। তো অলরেডি আমরা বোর্ডের উপরে চলে এসেছি। তো আমরা এখন বিকেল টাইম, তো রৌদ্র কমে গেছে, তাই খুবই ভালো একটা পরিবেশ। আমার মামা মঈন সে একটু গান গাচ্ছে। যাই হোক, আমরা শিমুল বাগানের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের বোট আস্তে আস্তে ছুটে চলছে শিমুল বাগানের দিকে। অন্যরকম একটি পরিবেশ, রৌদ্র কমে গেছে, এখন বিকেল বেলা, পায়ের নিচে গরম লাগছে না, তাই ভালো লাগছে। সারাদিন ক্লান্তির পর এত সুন্দর একটা মনোরম পরিবেশ পেয়ে খুবই ভালো লাগছে। চারিদিকে মেঘ জমে আছে, হয়তোবা বৃষ্টি আসতেও পারে। যাই হোক, যে যার মতো ছবি তুলছে, সবাই খুব ক্লান্ত, রেস্ট নিচ্ছে, কিন্তু আমাদের মাঝে কোনো ক্লান্ত নেই, কারণ আমরা প্রকৃতি উপভোগ করতে চাচ্ছি। প্রকৃতির মাঝে প্রকৃতির যে একটি সৌন্দর্য সেটাকে এক মুহূর্তের জন্য মিস করতে চাচ্ছি না। তো আমাদের সাথে থাকুন। তো আমরা এখন ছুটে চলছি শিমুল বাগানের দিকে। তো আমরা অলরেডি শিমুল বাগানের এসে নোঙর করলাম। তো এখন আমরা নিচে নামবো, শিমুল বাগানের দিকে যাব, শিমুল বাগানের ভিতরে প্রবেশ করব। তো একে একে সবাই বোট থেকে নেমে পড়ছে, দেখতেই পাচ্ছেন। আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ অলরেডি চলে এসেছে। বিকেলের টাইম, মনে হচ্ছে ঝড়ো বাতাস
শুরু হতে পারে। যাই হোক, সবাইকে তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তো সবাই একে একে আসতেছে। বন্ধু ইমরান জিজ্ঞেস করছি আসলে প্রকৃতিটা তার কাছে কেমন লাগছে। সে খুবই মুগ্ধ এত সুন্দর একটি পরিবেশে আসতে পেরে। হেমায়েত খুবই এক্সাইটেড। তো সবাই আস্তে আস্তে বোট থেকে নিচের দিকে নামছে। তো আমার বন্ধু শাহাদাত হোসেন, সোহাগ, রাসেল, মনির এরা একটু নামতে দেরি করছে। মনির ভাই চলে এসেছে কিন্তু সোহাগ এখনো আসতে পারেনি। তো সোহাগ আবার হচ্ছে আমাদের বোটে একটাই হচ্ছে ফ্যামিলি আছে, সে তার ওয়াইফ এবং শালি নিয়ে এসেছে। তো সোহাগ একটু তাদের হেল্প করলো। ওই ভাইয়াটা মনে হয় নেই, তাদের দুটো বেবি। তো ছোট বেবিটাকে সোহাগ কোলে করে নিচের দিকে নামলো। তো যাই হোক, মানুষের উপকার করাটা আমার ভাইয়ের হচ্ছে একটা ন্যাচারাল চরিত্র। সে মানুষের উপকার করতে খুবই ভালোবাসে। তো এই সুযোগে সে তাদের একটু উপকার করলো। খুবই পরোপকারী মানুষ। তো যাই হোক, আমরা আস্তে আস্তে শিমুল বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। অসাধারণ একটি বিকেল, চারদিকে মেঘ জমেছে, বাতাস শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। দেখা যাক। আমরা খুবই আতঙ্কিত যে বিকেলের টাইম শিমুল বাগানের এরিয়াটা একটু ঘুরে দেখব। যদি এখন বৃষ্টি আসে তাহলে হয়তো বা বিপদগ্রস্ত হয়ে পড়ব, কারণ জানি না শিমুল বাগানে বৃষ্টির সময় বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো জায়গা আছে কিনা। পাহাড়ের উপরে মনে হচ্ছে মেঘগুলো একদম নুয়ে পড়েছে, থোকায় থোকায় মেঘ। অসাধারণ বিকেল এবং অসাধারণ এক সময় পার করছি। একদম মেঘগুলো মনে হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়কে আলিঙ্গন করছে, এমন একটা পরিবেশ। বন্ধু রাসেল খুবই ভালো একটা সময় পার করলো। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শিমুল বাগানে প্রবেশ করার জন্য কাউন্টার। এখানে টিকিট মূল্য 50 টাকা। তো আমরা এখন টিকিট নিয়ে নিচ্ছি। স্পট অনুযায়ী মনে হচ্ছে টিকিটের মূল্যটা একটু বেশি, 20 টাকা করলে হয়তো বা ভালো হতো। যাই হোক, কি আর করার, হবে। এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের ভিতর সবচাইতে বড় শিমুল বাগান। আমরা এর প্রকৃতির সৌন্দর্য, যেই অপরূপ সৌন্দর্য, সেটা উপভোগ করতে চাচ্ছি। তো যাই হোক, বন্ধুরা সবাই ভিতরে প্রবেশ করছে, তাই আমিও সাথে সাথে প্রবেশ করলাম। গেটের ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে অনেক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এরা হচ্ছে শিমুল বাগানের ভিতরে ছবি তুলে এই ঘোড়ার উপরে বসে অনেকেই তাই দাঁড়িয়ে আছে। সবাই রিকোয়েস্ট করছে। অনেকগুলো ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়ার সাওয়ারিরা তারা ঘোড়া নিয়ে বিভিন্ন লোকজনকে রিকোয়েস্ট করছে, ভাই আমাদের ঘোড়ার সাথে ঘোড়াটা নিয়ে যান। তো যে যার মতো করে আমরা শিমুল বাগানের ভিতরে প্রবেশ করছি এবং ছবি তুলছি। তো হেমায়েত হচ্ছে ঘোড়ার সাথে ছবি তোলার জন্য সে খুবই উজ্জীবিত। সে ঘোড়ার সাথে ছবি তুলবে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, সুবিশাল একটা ঘোড়া, সেটা তারা কত সুন্দর তাদের কন্ট্রোলিং। তারা সুন্দরভাবে এই ঘোড়াগুলো নিয়ে বিভিন্ন পর্যটককে বিনোদন দিয়ে থাকে। বলছে ভাইয়া এই ঘোড়াগুলোর সাথে ছবি তুলেন। তো যাই হোক, এখানে আপনারা একটু কথা বলে নেবেন ঘোড়াগুলোর সাথে ছবি তোলা কিংবা এর উপরে সওয়ার করার জন্য টাকার বিষয়গুলো একটু আলোচনা করে নেবেন। তো আমার পাশের থেকে এই ঘোড়াটা ছুটছেই না, এই ছোট বাচ্চাটা, ওর নাম হচ্ছে রিপন। যাই হোক, খুব সুন্দর একটি ছেলে। তো ইমরান এখন ঘোড়ার সাথে ছবি তোলার জন্য সে আলোচনা করছে। ঠিক আছে, ওরা কিন্তু একটা কথা বলে রাখি, ছবি তোলার জন্য খুবই এক্সপার্ট ওরা। বিভিন্ন ক্যামেরা, বিভিন্ন মোবাইলের কি বলে ছবি তোলার যে সৌন্দর্য, এগুলো ফুটিয়ে তুলতে পারে ওদের হাতের কারুকার্যের মাধ্যমে। তো ইমরান পোজ নিয়ে ছবি তুলছে। সুবিশাল শিমুল বাগান, যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং ছবি তুলছে। দেখতেই পাচ্ছেন সবুজ পাতায় প্রতিটি গাছ ভরে আছে। তো এখন শিমুল ফুল ফোটার সময় না, শিমুল ফুল ফুটলে এই এরিয়াটা অনেক সুন্দর একটি দৃশ্য প্রেক্ষাপট তৈরি হয়। অনেকেই হয়তোবা ছবিতে এই শিমুল বাগানের দৃশ্য দেখেছেন। বন্ধু হেমায়েত সে কিন্তু একটি ঘোড়ার পিঠে সওয়ার করলো, সে তার মতো করে ছবি তুলছে। খুবই এক্সাইটেড সবাই। তো যাই হোক, শিমুল বাগানের পরিবেশটাও অনেক সুন্দর। টাঙ্গুয়ার হাওর এসে যে আমরা অলরেডি 3টা স্পট ঘুরলাম, 3টা স্পটই সুন্দর। জাদুকাটা নদীর পানিটা ছিল একটু নোংরা টাইপের, আমার কাছে পানিটা ঠান্ডা মনে হয়েছে, কিন্তু ওই এক্সপোর্টটা তত বেশি একটা ভালো লাগেনি। কিন্তু বারিক্কা টিলা, মিনি সুইজারল্যান্ড এবং শিমুল বাগান, অসাধারণ পরিবেশ, অসাধারণ ভিউ। সত্যি খুবই ভালো সময় এই 3টা এক্সপোর্টেই আমাদের কাটছে। তো যে যার মতো করে ছবি তুলছে। এখানে আসলে আপনারা ঘোড়ার সাথে ছবি তুলতে পারেন। ওরা অনেক সুন্দর ছবি তুলে দেয় এই বাচ্চাগুলি। তারা মোবাইল এবং ক্যামেরা সম্পর্কে খুবই এক্সপার্ট। তো
আমরা একটু ছবি তুলে নিলাম, আমিও একটু ফাঁকে। যাই হোক, আমরা এখান থেকে শিমুল বাগান থেকে ছবি টবি তুলে এখন বাইরের দিকে যাব। সুবিশাল শিমুল বাগান, সত্যিকার অর্থে ইচ্ছা করলে আপনারা নিরিবিলি সময় পার করতে পারেন। একদম নদীর ধার পর্যন্ত এই শিমুল বাগান। আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমেছে। তো বন্ধু সোহাগ ঘোড়ার পিঠে সাওয়ার করলো শেষ পর্যন্ত। অনেক সুন্দর সুন্দর ঘোড়া এখানে, সাদা ঘোড়া দেখতেই পাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ পরে ঘোরাফেরা শেষে এখান থেকে বের হব। যাই হোক, এখন সবাই একটু ঘোড়ার সাথে ছবি তুলবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া এবং শিমুল বাগানের মাঝে বেঞ্চ বসানো আছে। ইচ্ছা করলে এই বেঞ্চের উপরে আপনার রেস্ট নিতে পারেন এবং ছবি তুলতে পারেন। অনেক সুন্দর একটি বিকেল আমরা পার করছি বন্ধুদের আড্ডা এবং ছবি তোলার মাধ্যমে। তো আমরা এখন শিমুল বাগান থেকে বেরিয়ে একটু বাইরের দিকটা আসলাম। সেই দেখলাম এখানে একটি খোলা মাঠ, সেখানে মনে হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট চলছে। তাই একটু দেখতে চলে আসলাম, কারণ আমাদের মন খেলাধুলার দেখলেই একটু ভিতর থেকে কেমন যেন ভালো লাগা একটা অনুভূতি সৃষ্টি হয়। মাঠ আর খেলাধুলা দেখলে তার কাছে ছুটে যেতে ইচ্ছা করে। অসাধারণ ফুটবল খেলা হচ্ছে। তো আমরা একটু ফুটবল খেলাটা এই ফাঁকে একটু দেখে নিলাম, কারণ এই নদীতেই আমরা রাত্রিটা যাপন করব। তো এই সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এখান দিয়ে আমরা ঘোরাফেরা করে তারপর হচ্ছে বোর্ডে যাব। তো সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এই শিমুল বাগানের বাইরে এই সুবিশাল মাঠ, সেখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। এখানের লোকজনে ফুটবল খেলা টুর্নামেন্টের আয়োজন করেছে। যাই হোক, অনেক সুন্দর একটি বিকেল এই শিমুল বাগানে পার করলাম। তো আমরা এখন বোর্ডের দিকে যাব, সাথেই থাকুন। তো আমরা এখন বোর্ডে ওঠার জন্য যাচ্ছি। আমাদের বোর্ডটা যেখানে ছিল সেখান থেকে একটু দূরে এনে নোংর করেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আরো অনেকগুলো বোট অলরেডি চলে এসেছে। তারাও হয়তো বা রাত্রি যাপন এখানেই করবে। তো এখানে রাত্রিবেলা অনেকগুলো বোট একসাথে থাকে, কারণ একটা সিকিউরিটির ব্যাপার আছে। কিন্তু এখানে আসলাম কোনো টুরিস্ট স্পট হিসাবে টুরিস্ট পুলিশ এই ধরনের কোনো কিছু দেখলাম না। খুবই অবাক করা একটি কথা, যেখানে একটা সিকিউরিটির ব্যাপার মনে হয় একটা রিস্ক থেকে যায়। এখানে যদি হয়তো বা একটা পুলিশ ক্যাম্প কিংবা একটা সিকিউরিটি ক্যাম্প, একটা বিডিআর ক্যাম্প এই ধরনের কিছু থাকলে হয়তো বা মনে হয় ভালো হতো। তো যাই হোক, রাত্রে যাপন করব, সবারই একটা সিকিউরিটির ব্যাপার আছে। তাই এখানে মনে হচ্ছে অনেকগুলো বোট একসাথে নোঙর করে রাত্রি যাপন করবে এখানে। দেখা যাক। যাই হোক, সাথে থাকুন। আমরা এখন বোটের উপরে বসে এই বিকেলটা, এত সুন্দর প্রকৃতি বোট থেকে আপনাদের সাথে শেয়ার করব। দূরে দেখা যাচ্ছে আমাদের বোটটা অনেক দূরে নিয়ে রেখেছে। তো সাথেই থাকুন। বোর্ডের উপরে আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করেছে এবং রাত্রিবেলার জন্য দেখতে পাচ্ছি তারা বোর্ডের উপরে ছাদে লাইটিং করার চেষ্টা করছে। সুন্দর, হয়তোবা রাত নেমে আসলে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, কারণ লাইটিং এর যে ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে। তো বিকেলের নাস্তায় চা, সাথে হয়তোবা কিছু স্ন্যাক্স আছে, পুরি হয়তোবা সিঙ্গারা এই টাইপের কোনো কিছু। তো যাই হোক, অনেক সুন্দর একটি বিকেল দেখতেই পাচ্ছেন। অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এই জাদুকাটা নদী পারে। অসাধারণ। মেঘ কেটে গেছে, হঠাৎ করে মেঘটা যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। অনেক অন্ধকার নেমে এসেছিল, সাথে ঝড় বাতাস। খুবই ভয় পাচ্ছিলাম যে হয়তোবা ঝড় ছেড়ে দিতে পারে, কিন্তু না, সমস্ত মেঘগুলো কোথায় যে উড়ে চলে গেল আমরা বলতে পারলাম না। তো যাই হোক, চায়ের আড্ডার সাথে সাথে বিভিন্ন গল্প এবং আড্ডা চলছে যে যাওয়ার মতো। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য ডুবে গেল, আস্তে আস্তে চারদিকে অন্ধকার হয়ে আসছে। সত্যি যদি গান গেতে পারতাম হয়তো আরো ভালো লাগতো, কিন্তু গান গাইতে পারি না। তাই কি আর করার। আমার ভাইগনা মইন একটা স্পিকার নিয়ে এসেছে, সেই স্পিকারই গান শুনছি। তো অসাধারণ একটি পরিবেশ, খুবই চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হলো। তো আমরা গানের তালে তালে চায়ের আড্ডাটা পার করছি, যে যার মতো গল্প আড্ডার হই হুল্লার মাঝে সময় কাটাচ্ছে। তো আমরা অলরেডি নিচে চলে এসেছি, কারণ এখন অনেক রাত। তো রাত্রের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। তো রাত্রেবেলা দেখা যাক এরা কি খাবার পরিবেশন করেন। সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন সবাই আমরা বোর্ডের সামনে যে ফাঁকা স্থানটা আছে, সকালে যেখানে বসে নাস্তা করেছিলাম সেখানটা খাবার নিয়ে এসেছে। এখন প্রায় রাত 9টার মতো বাজে। তারা ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা অলরেডি চলে এসেছি। দেখা যাক রাত্রের ডিনারটা কি দেওয়া হয় আমাদের। এক কথায় তাদের খাবার দুপুর সকালবেলা যা খেলাম স্বাদ খারাপ ছিল না। এখন রাত্রেরটা দেখা যাক তারা কি পরিবেশন করে রাত্রের খাবারে। তো আমাদের খাবার অলরেডি পরিবেশন করেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা বাচা মাছ যাকে বলে, আর হচ্ছে হাঁসের গোস, আর সাথে ভর্তা
ভর্তা আর ডাল। টেস্টের কথা বলবো কি, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ একটি টেস্ট। এই মাছের বাসার খাবার এরকম স্টাইলের পাক। বাবুর্চিটা সত্যি খুব সুন্দর পাক করে। হাঁসের গোশটা অনেক সুন্দর টেস্ট হয়েছে এবং মাছটার স্বাদটা খুবই অসাধারণ। তো যাই হোক, রাতের বেলা যে যার মতো খাবার খেয়ে নিচ্ছি। খাবারের টেস্টটা এত হয়েছে যে হাত চেটে পুটে খেতে হচ্ছে। খুবই টেস্টফুল খাবার এবং একটু ঝোল নিয়ে নিচ্ছি। এদের খাবার পরিবেশন এবং খাবারের স্বাদ অতুলনীয়। তো যাই হোক, রাতের খাবার খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হবে। জনি এবং দেশ বিদেশ চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব এই টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরতে। তো সাথেই থাকুন। শুভরাত্রি।